বরিশাল থেকে আমরা এখন ভোলার উদ্দেশ্যে যাচ্ছি। তো মাঝে ফেরি পথে যে যাত্রা বিরতি, সেই যাত্রা বিরতিতে আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার নিভা আপুর সঙ্গে আমরা এখন কথা বলবো। আসলে এই যে যাত্রাপথে আমরা নদী পার হচ্ছি, তো নদী বা প্রকৃতির সাথে মিশে যে যাত্রাটি সেটি আসলে কেমন অনুভব করছেন সে অনুভূতিগুলোই জানবো। আমি যদি শুরুতে নাহিদ ভাইয়ের সাথে কথা বলি। নাহিদ ভাই, নদী একেবারে আমাদের আত্মার সাথে মিলে যায় এবং আমরা গভীরভাবে অনুভব করি। কেমন অনুভব করছেন এই যাত্রাপথ? এটা তো আমাদের জন্য অনন্য অভিজ্ঞতা। দক্ষিণবঙ্গ মানেই তো হচ্ছে নদী, নদী ভিত্তিক এখানে জনপদ গড়ে উঠেছে। আর আমাদের যেহেতু এটা বদ্বীপ অঞ্চলে, এই বদ্বীপের জন্মই হয়েছে নদীর মিথস্ক্রিয়ার মাধ্যমে, এবং এই নদীর সাথেই এখানকার জনপদের মানুষের ইতিহাস, সংস্কৃতি এবং জীবন জড়িত, জীবিকা জড়িত। আর এখন যেরকম নদী ভাঙন, জলবায়ু পরিবর্তন, এরকম নানা সমস্যায়ও মানুষ আসলে জর্জরিত। নদীর সাথে সংগ্রাম করে এখানকার মানুষদেরকে টিকে থাকতে হয়। ফলে আমরা এখানকার মানুষের সেই উত্তরবঙ্গে যেমন এক ধরনের অভিজ্ঞতা, এক ধরনের জীবন যাপন আমরা দেখেছি, জীবিকা দেখেছি। আবার দক্ষিণবঙ্গে এটার ভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি। ফলে আমরা এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই রাজনীতিতে। আমাদের চিন্তার পরিবর্তন, আমরা যেহেতু রাষ্ট্রের বিষয়ে কথা বলি, তাহলে রাষ্ট্রকে আসলে এই নানা ধরনের জনপদ, এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। যে আমাদের এই যে বৈচিত্র্য, বাংলাদেশ মানে একটা বৈচিত্র্য, এখানে ভৌগোলিক বৈচিত্র্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, মানুষের বৈচিত্র্য আছে। ফলে এই বৈচিত্র্য মাথায় রেখেই রাজনীতি, নীতি ঠিক করতে হবে, পলিসি ঠিক করতে হবে। এবং বিভিন্ন জনপদের মানুষের যে আলাদা আলাদা সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে আলাদা আলাদাভাবে সমাধান করা, আলাদা আলাদা প্রস্তাবনা, নীতি লাগবে আর কি। কোনো একটা সমাধান দিয়ে বাংলাদেশের সকল মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয় আর কি। নদী তো আমাদের দেহের যেরকম রক্তধারা, এরকম আমাদের বদ্বীপের হচ্ছে এই রক্তধারা হচ্ছে এই নদীগুলা আমাদের। কিন্তু এই নদীগুলা তো এখন আমাদের অনেক ক্ষতির সম্মুখীন। আমার বাড়ি ঢাকাতে হলেও ঢাকার যে বালু নদীর পাড়ে আমাদের গ্রাম, ছোট একটা গ্রাম। তো ফলে নদীর পাড়ের যে স্মৃতি প্রত্যেকটা মানুষের জীবনে শৈশবে থাকে, যারা গ্রামে বড় হয়। তো আমি গ্রামে বড় না হলেও গ্রামে যখনই গিয়েছি, নদীর পাড়ে সবসময় গিয়েছি। ফলে নদী মানুষকে কাছে টানে। আর এই জনপদ যেহেতু নদীর সাথে আমাদের ওই ইতিহাস, সংস্কৃতি সব কিছু জড়িত। ফলে নদীর কাছে আসলে আমরা আমাদের পুরনো স্মৃতি, ইতিহাস, সেটা আমাদের কাছে আসে, আমাদের স্মৃতিতে চলে আসে। ফলে এটা অবশ্যই আমাদের একটা অনুভূতিতে নাড়া দেয়। ওর ব্যক্তিগত অনুভূতি আছেও। আবার একই সাথে এই যে নদীর উপরে কিন্তু আমাদের এই মাটি, এই ভূমি সব কিছু, কিন্তু এই নদীগুলোকে যখন আমরা রক্ষা করতে পারি না, বা নদীর উপযুক্তভাবে আমাদের যেটা বলে ব্যবস্থাপনা, আজকের যুগে, এই আধুনিক যুগে কিন্তু নদী ব্যবস্থাপনার একটা বিষয় থাকে। আপনি দেখবেন আমরা তো ঢাকা শহরে থাকি, বেশিরভাগ সময় ঢাকার যে নদীগুলো আছে সেই নদীগুলো একদম মরে গিয়েছে, একদম আমরাই মেরে ফেলছি সেই নদীগুলো। এখানে এসে এখনও কিছু জীবিত নদী পাওয়া যায় আর কি। সেটাও কতদিন টিকবে? আমাদেরকে অবশ্যই এই জলবায়ু, নদী, সমুদ্র রক্ষা করতে হবে। এগুলোর উপরে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশ আসলে টিকে থাকবে। আচ্ছা, তো আপনাদের যাত্রা শুরু হয়েছিল মূলত উত্তর অঞ্চল থেকে, এখন আপনারা দক্ষিণাঞ্চলে আছেন। তো উত্তর অঞ্চলের মানুষদের সাথে একেবারে কাছ থেকে মেশার চেষ্টা করেছেন, মানে গণসংযোগ বলতে পথসভা এবং পথযাত্রার মধ্য দিয়ে নানাভাবে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছেন। তো সেই জায়গা থেকে উত্তর অঞ্চল এবং দক্ষিণাঞ্চল দুই জায়গা থেকে কোন মানুষকে বেশি আপনাদের কাছে পেয়েছেন মনে হচ্ছে? সব জায়গায় মানুষের সে আত্মীয়তা আমরা অনুভব করি। আমরা উত্তরাঞ্চল তো অনেকগুলো জায়গা থেকে, প্রথম থেকে উত্তরাঞ্চল শুরু করেছি, যেহেতু আবু সাঈদের বিষয়টা, এবং উত্তরাঞ্চল নানা আঞ্চলিক অর্থনৈতিক বৈষম্যের শিকার। আবার দক্ষিণবঙ্গেও নানা ধরনের সমস্যা রয়েছে। এখানে অনেক উন্নয়ন হওয়ার কথা শোনা গেলেও এখানে মানুষের জীবনযাত্রায় কিন্তু অনেক তাদের দুঃখ দুর্দশা রয়েছে। ফলে আপনারা দেখবেন জয়পুরহাট বা কুড়িগ্রামে যে আমাদের বড় বড় জনসমাবেশগুলো হয়েছে, পথসভা জনসমাবেশে রূপান্তর হয়েছে। একইভাবে কিন্তু বরগুনাতেও আমরা দেখলাম যে আমাদের ছোট পথসভা জনসভায় রূপান্তরিত হয়েছে, এবং অপ্রত্যাশিতভাবেই
তো আমরা সব জায়গায় আমাদের রেসপন্স পাচ্ছি, অনেক জায়গায় অপ্রত্যাশিতভাবে পাচ্ছি, অনেক জায়গায় প্রত্যাশিতভাবেই পাচ্ছি। তবে সব জায়গায় জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ তাদের প্রতি মানুষের একটা প্রত্যাশা আছে, তারা দেখতে আসছে, শুনতে আসছে, তাদের কথা বলার চেষ্টা করছে। এবং পুরো বাংলাদেশ, যেহেতু গণ অভ্যুত্থানটা পুরো বাংলাদেশ ব্যাপী হয়েছিল, যদিও বিশ্ববিদ্যালয় বা ছাত্রদের মধ্যে বা মেট্রোপলিটন এলাকাগুলোতে আন্দোলনটা বেশি হয়েছিল, কিন্তু এটা গ্রাম পর্যায়ে এটার কিন্তু একটা ইম্প্যাক্ট পড়েছে এই 24-এর গণ অভ্যুত্থানে। যেহেতু আওয়ামী লীগ পুরো গ্রাম পর্যায়ে বিস্তৃত ছিল, তার যে দুর্নীতি, করাপশন এবং অত্যাচার গ্রাম পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছিল। ফলে পুরা এই গণ অভ্যুত্থানের পরে মাধ্যমে পুরা সারা দেশের প্রতিটি জায়গায় এই গণ অভ্যুত্থানের প্রভাব তৈরি হয়েছে এবং গণ অভ্যুত্থান যাদের নেতৃত্বে হয়েছে, ছাত্রদের নেতৃত্বে বা তাদের নেতৃত্বে একটি দল হয়েছে, এর প্রতি মানুষের একটা আমরা আগ্রহ পাচ্ছি। মানুষ একটা নতুন নেতৃত্ব, একটা বিকল্প নেতৃত্ব প্রতি আস্থা রাখতেছে, কথা শুনতে চাচ্ছে। কারণ মানুষ গত 50 বছরে তো আসলে একই ধরনের কথা শুনেছে, একই ধরনের রাজনীতি দেখেছে। এবার চায় মানুষ নতুন কিছু রাজনীতি দেখুক, নতুন মানুষেরা এসেছে, নতুন ধরনের কথা শোনা যাচ্ছে, নতুন ধরনের ভাষা আসতেছে। সো এটা মানুষ আগ্রহী দেখতেছে। খুব কম বয়সী কিছু ছেলে মেয়ে আসতেছে, এরা কারা বা এরা আসলে শেখ হাসিনার পতন ঘটে এত সাহসী কাজ কিভাবে করলো, এরা আমাদের কথা বলতে চায়, রাজনীতি করতে চায়। সো সব মিলিয়ে মানুষের সেই কৌতূহল, আগ্রহ, আস্থা, প্রত্যাশা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন যে এই পথসভাগুলো হচ্ছে সেই পথসভায় মূলত আমরা দেখছি যে তরুণ যারা তাদের সংখ্যাধিক্যটাই বেশি। সেক্ষেত্রে মধ্যবয়সী কিংবা আরও সিনিয়র যারা আছেন তাদের সাথে আপনাদের গণসম্পৃক্ততা কিংবা তাদের এখানে উপস্থিত হওয়ার জায়গাটা আসলে কেমন দেখছেন? না, এইটা আমাদের পদযাত্রার মধ্যে দিয়ে এইটা একটা আমি মনে করি ভুল ধারণা ভেঙেছে আর কি। আমাদের নিজেদেরও কিছুটা ধারণা ছিল যে আমাদের জনপ্রিয়তা বা আমাদের নিয়ে আগ্রহের জায়গাটা হয়তো তরুণদের মধ্যে বেশি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সমানভাবেই কিন্তু মধ্যবয়সী বা যারা বয়স্ক নাগরিক রয়েছেন তাদের মধ্যেও আমাদের নিয়ে কৌতূহল, আগ্রহ, আস্থার জায়গাটা আছে। এবং বিভিন্ন ছবি বা ভিডিওতে কিন্তু আপনারা দেখবেন যে অনেক বৃদ্ধ, বয়স্ক লোকেরা, মহিলারা, আমাদের পুরুষরা কিন্তু আমাদের সাথে কথা বলতেছে, আমাদেরকে জড়িয়ে ধরতেছে। এবং আমাদের সমাবেশে, অনেক জায়গার সমাবেশে অপেক্ষাকৃত তরুণদের তুলনায় বয়স্ক লোক অনেক বেশি ছিল। তরুণরা তো থাকেই, স্কুল কলেজের যারা জেনজি, মাদ্রাসা স্টুডেন্ট, সেই জায়গায় সেটা তো আছেই। কিন্তু আমরাও ভেবেছিলাম হয়তো তাদের মধ্যে আমাদের আসলে গ্রহণযোগ্যতা কতটুকু আছে, তারা কি আমাদের কথা শুনতে চায় কি না, আমাদের নিজেদের মধ্যেও একটা দ্বিধা ছিল। কিন্তু এই পদযাত্রায় এসে আমাদের সেই দ্বিধা ভেঙে গিয়েছে। আমাদের জাতীয় নাগরিক পার্টি বা আমাদের যারা যে নেতৃবৃন্দ গণ অভ্যুত্থানের, তাদের প্রতি সব বয়সের মানুষ আস্থা রাখতেছে, সবাই আসতেছে কথা বলতে। আমরা চায়ের দোকানে থামতেছি, সেখানে তো বয়স্ক লোকেরা থাকতেছে, তারা আমাদের সাথে কথা বলতেছে, তাদের সমস্যার কথা, এলাকার সমস্যার কথা বলতেছে। এবং একটা অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তারা যেইভাবে তাদের সমস্যার কথাগুলো বলে বা যেইভাবে দেখে, তারা সেইভাবে কথা বলতেছে, বরং আরও আগ্রহ নিয়ে আমাদের সাথে কথা বলতেছে। তো জাতীয় নাগরিক পার্টি বলতে আমরা দেখছি যে হাসনাত, সার্জিস, নাহিদ, এরকম গুটি কয়েক নেতাকেই মানুষ চেনে জানে। তো সেই জায়গা থেকে আপনারা সামনে ভোটে রাজনীতি করতে যাচ্ছেন, নির্বাচন করবেন, তো অন্য যারা আছে তাদেরকে আসলে কিভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন কিংবা তাদের পরিচিতিটা আসলে আপনারা কিভাবে তুলে ধরার চেষ্টা করছেন? আমাদের এই পদযাত্রার মধ্য দিয়ে কিন্তু আসলে শুধু গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, বরং জাতীয় নাগরিক পার্টির মধ্য দিয়ে যারা এই গত 10 মাস কাজ করেছে সেই সকল নেতৃবৃন্দও কিন্তু তৈরি হচ্ছেন এবং এলাকায় এলাকায় যে সংগঠিত করা হচ্ছে, ফলে সেই যারা সংগঠক আছেন তারাও কিন্তু সেই এলাকার নেতৃত্ব হিসেবে গড়ে উঠতেছেন। এবং অনেক জায়গায় একটা ভুল প্রচারণা গেছে যে আমরা হয়তো এমপি প্রার্থী ঘোষণা করছি, একটা ভুল নিউজ ছড়ানো হয়েছে বা ছড়িয়েছে নানা কারণ। এটা কিন্তু সত্য না, বরং আমরা পরিচয় করে দিচ্ছি ওই এলাকার সংগঠক, ওই জেলার সংগঠক বা ওই বিভাগের যে আমাদের নেতা, আমরা তাকে পরিচয় করে দিচ্ছি একজন এমপি হিসেবে না। আমরা মানুষের কাছে খুব পরিষ্কারভাবে বলছি, আমরা ভোট চাইতে আসি নাই, আমরা নির্বাচনী রাজনীতি করতে আসি না। আমরা এসেছি একটা নতুন রাজনৈতিক দল, একটা গণ অভ্যুত্থান হয়েছে, এরপরে বাংলাদেশটা কীরকম দেখতে চাই, কীরকম করতে চাই, এবং নতুন দল হিসেবে আপনাদের প্রত্যাশা আমরা শুনতে চাই। ফলে সেই এলাকার একজন নেতা হিসেবে আমরা একজনকে পরিচয় করে দিচ্ছি যারা সেই এলাকার মানুষের কথা শুনবেন, সমস্যার কথা শুনবেন। আমরা অনেক জায়গায় অফিস উদ্বোধন করছি, আমরা যে অফিসটা আমরা বলছি এই এলাকার সমস্যার সমাধানের জায়গা হবে, আপনারা সব সমস্যা নিয়ে আসবেন। আমাদের
এখানে মহিলাদের সমস্যা শুনতেছেন আমাদের অনেক নেত্রীরা, আমাদের বিভিন্ন কমিউনিটি যে আছে, আমাদের সংখ্যালঘু থেকে শুরু করে নানান যে সম্প্রদায় রয়েছেন নৃতাত্ত্বিক, সেই সব জায়গায় আমাদের নেতা নেত্রীরা যাচ্ছেন, মাদ্রাসায় যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন। ফলে আমাদের কিন্তু এখান থেকে প্রচুর নেতৃত্ব আসলে তৈরি হচ্ছে এই পদযাত্রার মধ্য দিয়ে। যদি এক কথায় কয়েকটা বাক্যে আর কি শুনতে চাই যে নতুন বাংলাদেশের কথা বরাবরই বলছেন যে আমরা নতুন বাংলাদেশ করতে চাই, নতুন বন্দোবস্ত করতে চাই। তো সেই নতুন বাংলাদেশের মানে কী রকম হবে আসলে, কী রকম বাংলাদেশটা হবে সেই বিষয়ে যদি বলতেন। আমরা তো এটা বলতেছি যে প্রথমত গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ বাংলাদেশে গত 16 বছর একটা ফ্যাসিবাদী সিস্টেম ছিল এবং গত স্বাধীনতার পর থেকে এই সিস্টেমটা আসলে এই জায়গায় এসে পৌঁছেছে যে একটা দেশে কোনো প্রতিষ্ঠান ছিল না, আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। ফলে আমরা এমন একটা বাংলাদেশ যাই যেখানে প্রতিষ্ঠানগুলো জনগণের জন্য কাজ করবে। ফ্যাসিবাদী ব্যবস্থায় যে অর্থনীতি, লুটেরা মাফিয়া অর্থনীতি ছিল, সেই অর্থনীতিটাকে পরিবর্তন করে ইনসাফের অর্থনীতি, বৈষম্যহীন অর্থনীতি, জাতীয় অর্থনীতির প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয়ত আমাদের যে সাংস্কৃতিক বিভাজন রয়েছিল, আমাদের এখানে ধর্মনিরপেক্ষতাবাদের নামে আমাদের ধর্ম এবং আমাদের বাংলা মানে বাঙালি সংস্কৃতির যে বিভাজন, সেই বিভাজনের বদলে আমরা বলতেছি বহু ভাষা এবং বহু সংস্কৃতির একটা বাংলাদেশ করতে হবে। আমরা রাজনীতির জায়গায়, পররাষ্ট্রনীতির জায়গায় বলতেছি বাংলাদেশপন্থী রাজনীতি আমাদের করতে হবে, কোনো বৈদেশিক শক্তির প্রভাব যাতে বাংলাদেশ না থাকে। আমরা বলতেছি সর্বোপরি যে মানবিক মর্যাদা এবং নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে, যে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একটা, যে আমরা বলি সেকেন্ড রিপাবলিক, যে একটা নতুন সংবিধানের মাধ্যমে সেকেন্ড রিপাবলিক হবে, যেখানে রিপাবলিক মানে কি সে সিটিজেন, একটা রাষ্ট্রের মধ্যে নাগরিক হিসেবে ট্রিট হবে, তার মর্যাদা থাকবে। সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে সাঁওতাল হোক, চাকমা হোক, বাঙালি হোক, তার সে নাগরিক অধিকারের জায়গাটা সে থাকবে। আরেকটা বলতেছি আমরা যে দায় ও দরদের রাজনীতি, অর্থাৎ আমরা নাগরিক হিসেবে দায়িত্ব নিব এবং আমাদের প্রতি দেশপ্রেম থাকবে, প্রাণ প্রকৃতির প্রতি ভালোবাসা থাকবে, আমাদের মানুষের প্রতি মানুষের যে সহানুভূতিশীলতা, সেই দায় ও দরদ থাকবে। এবং আমরা বলতেছি যে ধর্মীয় স্বাধীনতা থাকবে এবং আমাদের যে ধর্মীয় মূল্যবোধ, তার প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকবো। আমাদের এখানে নানা ধর্ম রয়েছে, ইসলাম এখানে মেজরিটি মানুষের ধর্ম, সেই ইসলাম ধর্মের যে সাম্য এবং ইনসাফের বাণী, সেই বাণীকে ধারণ করতে হবে। অন্য ধর্ম যারা যেসব রয়েছে তাদের সেই ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। ধর্মীয় নৈতিকতাকে আমাদের সমাজের ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে। আরও আমরা বলতেছি যে আমাদের কল্যাণকর একটা রাষ্ট্র লাগবে, যেখানে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আমাদের কর্মসংস্থান, এই আন্দোলনটা শুরু হয়েছিল কর্মসংস্থানের দাবিতে। ফলে অবশ্যই আমাদের তরুণদের কর্মসংস্থানের সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। আমাদের যে আজকের বিশ্বে যে জলবায়ু সমস্যাটা রয়েছে, আমাদের যে নদীর সমস্যা আমরা প্রথমেই বললাম, সেই জলবায়ু সংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধান করতে হবে। এবং সর্বোপরি আমরা বলতেছি যে তরুণ প্রজন্মকে নেতৃত্বের জায়গায় নিয়ে আসতে হবে, তরুণ প্রজন্মকে ক্ষমতায়িত করতে হবে, আমাদের নারীদেরকে ক্ষমতায়িত করতে হবে, নারী অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ফলে এই যে সমস্যাগুলো বাংলাদেশের রয়েছে এবং গত ফ্যাসিবাদের মধ্য দিয়ে আমরা দেখেছি, আরও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে দুর্নীতি, এবং এই দুর্নীতির অভিযোগ সবার প্রতিই রয়েছে। এবং এই দুর্নীতির ভিতরে আসলে নতুন দল হিসেবে আমরা প্রতিষ্ঠিত হলে আমাদেরকে ওই দুর্নীতির ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রলোভন দেখানো হচ্ছে, লোভ দেখানো হচ্ছে। ফলে আমরা চাই না যে এই দুর্নীতির বা এই যে চাঁদাবাজির রাজনীতি সংস্কৃতি, এখানে আমরা আসলে প্রবেশ করতে। কিন্তু এই সংস্কৃতিকে পরিবর্তন করতে হলে বাংলাদেশের সবগুলো দলকে বের হয়ে আসতে হবে, সেই ইতিবাচক মনোভাব রাখবে। ফলে আমরা নতুন বাংলাদেশ বলতে আমরা বুঝি ইনসাফের বাংলাদেশ, মর্যাদার বাংলাদেশ, দায় ও দরদের বাংলাদেশ, অর্থাৎ একটা সাম্যের বাংলাদেশ গড়তে চান। তো সেই সাম্যের বাংলাদেশ গড়তে নিশ্চয়ই পলিটিক্যাল দল হিসেবে আপনারা নানামুখী পরিকল্পনা নিয়েছেন এবং উদ্যোগ নিয়েছেন, সেই জায়গা থেকে কাজও করছেন। তবে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের প্রস্তুতিগুলো নেওয়া দরকার, বিশেষ করে বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকারের নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে। তো সে জায়গা থেকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য এই সরকার কতটুকু সক্ষম? কারণ নির্বাচন কমিশনের বিষয় আছে, সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার বিষয় আছে। আমরা তো নানাভাবে দেখছি যে চাঁদাবাজির ঘটনাগুলো করছে, খুন খারাপিগুলো করছে। সেই জায়গা থেকে আসলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকারের জায়গা থেকে সক্ষমতার জায়গাটা কেমন দেখছেন, এবং আপনারা আসলে রাজনৈতিক দল হিসেবে এই ক্ষেত্রে আসলে কী ধরনের ভূমিকা রাখতে চান? আমরা চাই বাংলাদেশে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে,
সেই ঐক্যটা আমরা অনেকভাবে চেয়েছি অটুট থাকুক, কারণ সেই ঐক্যের উপর নির্ভর করবে আসলে বাংলাদেশের সামনের উত্তরণটা। তো নানা কারণে এক ধরনের বিভাজন বা বিরোধিতা দেখা যাচ্ছে। তারপরেও আমি মনে করি এখনও সবগুলা দল এক টেবিলে বসার, সংলাপে বসার পরিবেশ এবং মানসিকতা রয়েছে। শুধু অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব না এই যে ডেমোক্রেটিক ট্রানজিশন সেটা নিশ্চিত করার, কারণ এই সরকার একটা কনসেনসাসের ভিত্তিতে, জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে প্রথমত ভূমিকা রেখেছিল ছাত্ররা, দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলো, তৃতীয়ত হচ্ছে সেনাবাহিনী। ফলে সেই ঐক্যের জায়গাটা থাকলেই নির্বাচন এবং অন্য বিষয়গুলো সমাধান করা সম্ভব। ফলে সেই জায়গায় আমরা অবশ্যই জাতীয় নাগরিক পার্টি, যেহেতু গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ এখানে প্রধান হিসেবে আছেন, আমরা অবশ্যই চাই নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং আমাদের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, জুলাই সনদ ঘোষণা, সেই সব কিছু মিলিয়ে একটা পরিস্থিতির উত্তরণ ঘটাতে। সেক্ষেত্রে আমরা যে দাবিগুলো করছি সেটা কিন্তু কোনো দলীয় উদ্দেশ্যে, দলীয় স্বার্থে না। আসলে আমরা জুলাই সনদের কথা বলছি, ঘোষণাপত্রের কথা বলছি, নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলছি, এগুলো আমাদের দলীয় জায়গা থেকে, জাতীয় জায়গা থেকে আমরা বলছি। তো আমরা সেই জায়গায় সংলাপের জন্য, কথা বলার জন্য আগ্রহী। আমরা চাই যে একটা উত্তরণের দিকে যাক। সেই জায়গায় অন্য দলগুলোকেও আসলে তাদের দলীয় অবস্থান থেকে ছেড়ে একটা জাতীয় জায়গায় আসলে আসতে হবে, না হলে সম্ভব। শুধু সরকারের পক্ষে এককভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব না। এটা তো আমাদের মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারি বলেছেন যে আইনগত কোনো বাধা নাই। তারা ইলেকশন কমিশনের সাথে আমাদের পার্টির প্রতিনিধি বসেছেন, তারা যুক্তি দিয়ে, আইন দিয়ে দেখিয়েছেন কোনো বাধা নেই। এবং আমরা তো আসলে আইনজীবীদের বা আইন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেই আমরা এই উদ্যোগটা নিয়েছি, কারণ আমরা জানি বিতর্ক তো আসতেই পারে, আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হবে। যদি আমাদেরকে মানে রাজনৈতিক উদ্দেশ্যে এটাকে আমাদের বাধা দেওয়া হয়, প্রতীক পেতে আমাদেরকে প্রতীক না দেওয়া হয়, তাহলে রাজনৈতিকভাবেই আমরা এটা আদায় করব। দর্শক, বরিশাল থেকে ভোলা পথে এই ফেরিতে যাত্রা বিরতি নিচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। আমরা যদি আরও দু একজনের সাথে কথা বলি এবং তাদের অনুভূতি নেওয়ার চেষ্টা করি। জীবনটা তো আসলে আগে অন্যরকম ছিল, অন্য প্যাটার্নে চলতেছিল। তো এখন তো এটা একটা ডিফারেন্ট লাইফ, রাজনৈতিক জীবন। তো এখন মনে হয় যে আসলে এটাই নিয়তি ছিল আর কি, রাজনীতিটাই নিয়তি ছিল। যেখানে আসার কথা সেখানেই এসে পৌঁছাইলাম অবশেষে, অনেক কিছু ঘুরে। তো এই যাত্রাটা শুধু যাত্রা হিসেবেই রয়ে যাবে, মানে নিজের একটা পার্সোনাল যাত্রা হিসেবেই রয়ে যাবে, যদি আসলেই মানুষের জন্য যে কারণে আপনার আসা উদ্দেশ্য, যে একটা নতুন দেশ গড়া বা মানুষের জন্য, মানুষকে একটা নতুন বাংলাদেশ দেখানো, সেইটা যদি না করতে পারি আমরা, তাহলে আসলে এটা জাস্ট নিজের পার্সোনাল একটা যাত্রা হয়ে থাকবে, যেটা আমরা চাই না। আমরা চাই যে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে, এবং এই যাত্রায় আমরা মানুষের যে রেসপন্স পাচ্ছি অভূতপূর্ব। আমরা যাত্রা শুরুর আগে আমাদের মনে অনেক চ্যালেঞ্জ ছিল, আসলে কিভাবে কি হবে বা রেসপন্স কেমন হবে, কিন্তু শুরু করার পর দেখলাম যে আমাদের মানে কঠিন ছিল অনেক, কিন্তু মানুষই তা সহজ করে দিল। মানে বলে না, জনগণ যদি আপনার সাথে থাকে তাহলে আসলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। এটাই আমাদের সাথে ঘটতেছে, মানে জনগণ আমাদের সাথে এত একাত্মভাবে মিশে যাচ্ছে, এত ভালো রেসপন্স তাদের। আমাদের আসলে এখন হয়ে গেছে কি, জনগণের যাত্রা, আমরা তাদের সাথে হাঁটতেছি। এখন আর এটা কোনো আমাদের যাত্রা নাই, এটা হচ্ছে জনগণের যাত্রা, পুরো দেশের মানুষজনের যাত্রা, আমরাও ওইটার একটা অংশ। আমি মনে করি যে আমার জীবনে যদি মানে বলে না যে কিছু ঘটনা মানুষ কখনো ভুলবে না, এই জুলাই পদযাত্রা আমি কখনো ভুলবো না। মানে মানুষ আমাকে কখনো ভুলতে দিবে না। এত ডিফারেন্ট স্টোরি, এত বিভিন্ন ধরনের গল্প, এগুলো আমরা শুধু বইয়ে পড়তাম, আমরা জানতাম যে মানুষ নেতাদের কাছে চায়, কিন্তু মানুষ যে আসলে মানে কিভাবে চায়, তাদের চোখে যে একটা আকাঙ্ক্ষা, তাদের চোখে যে একটা ভরসা, এই ভরসাটা দেখলে নিজের কনফিডেন্সই অনেক বেড়ে যায় যে না, ইনশাল্লাহ আমরা পারবো। এই মানুষগুলো যদি আমাদের সাথে থাকে তাহলে ইনশাল্লাহ এই নতুন বাংলাদেশ গড়ে তোলা শুনতে যত বড় শোনায় বা কঠিন শোনায়, আসলে কোনো এটা কঠিন কিছু না, ইনশাল্লাহ এটা হবে। আসলে আমার বেড়ে ওঠা নদীর সাথেই, তো আমি নদী, পাহাড়, প্রকৃতি আমি অনেক ফিল করি আর কি। আমি খুবই প্রকৃতিপ্রেমী। আমি চিটংয়ে বড় হয়েছি, কর্ণফুলীর তীরে। সো আমার জন্য নদী বা পাহাড় আমার জন্য একটা অন্যরকম, সমুদ্র, সবই আমার জন্য অন্যরকম ফিলিং। মানে আমার অনেক প্রশ্নের উত্তর আমি পেয়ে যাই প্রকৃতির কাছে আসলে। সো আমার জন্য আসলে এটা অভূতপূর্ব একটা ফিলিং আর কি। এর আগে তো নানা বিষয় নিয়ে কথা হচ্ছিল, তো যেটা জানতে চাচ্ছিলাম যে রাখাইন সম্প্রদায়ের কাছে গিয়েছিলেন,
এই রাখাইন সম্প্রদায় বলা যায় যে মিয়ানমারের রাখাইন স্টেট থেকে সেখানে কালক্রমে নানাভাবেই তারা কক্সবাজার পটুয়াখালীর দিকে আসে এবং এখানেই এক প্রকার স্থায়ী হয়ে যায়। তো এই সম্প্রদায়টা সাধারণত একটু বিচ্ছিন্ন থাকারই চেষ্টা করে এবং জাতীয় নাগরিক পার্টি যে ইনক্লুসিভ রাজনীতির জায়গাটা, তাতে আপনারা সব ধর্ম বর্ণের মানুষকেই আসলে একত্রিত করতে চান, তাদের কথা শুনতে চান, তাদের মতামত নিতে চান এবং তাদেরকে আপনাদের সাথে সম্পৃক্ত করতে চান। তো সেই জায়গা থেকে কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের সাথে ঘুরে এসেছেন, কথা বলেছেন, কি কথা হলো, তারা কেমন রেসপন্স করলো, তাদের অনুভূতিগুলো কেমন জানলেন, এই বিষয়ে আসলে জানতে চাই আপনার কাছে। দেখেন, আমাদের বাংলাদেশটার ঐতিহ্য এমনই যে আমরা সব ধর্ম, সব বর্ণ, সব লিঙ্গ একসাথে মিলেমিশে থাকবো, কিন্তু আমাদের মধ্যে সবসময় একটা বিভেদ তৈরি করে রাখা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। আমরা জাতীয় নাগরিক পার্টি এই বিভেদ দূর করে দিতে চাই। এর অংশ হিসেবেই আমরা রাখাইন সম্প্রদায়ের কাছে গিয়েছিলাম। তো তারা ওনারা ওনাদের দুঃখ দুর্দশার কথা বললেন। ওনারা বললেন যে ওনাদের জমি জমা বেদখল হয়ে যায়, ওনাদের শ্মশান বেদখল হয়ে যায়, শ্মশান ঘাট। এইগুলো এই সমস্যাগুলো ওনারা ফেস করেন। শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে ওনারা বৈষম্য ফেস করেন। তো আমাদের কাছে মনে হয়েছে এই সমস্যাগুলো তো আসলে আমাদের সমস্যাই, এটা শুধু তাদের সমস্যা না। তো তারাই আমাদের সমাধান হিসেবে বলেছেন যে আমাদের যদি স্থানীয় সরকারটা শক্তিশালী হতো, তারা যদি স্থানীয় চেয়ারম্যানদের কাছ থেকে বা স্থানীয় যে সরকারি অফিস আছে তাদের কাছ থেকে যদি তারা সাহায্য সহযোগিতা পেতেন বা ওই প্রতিষ্ঠানগুলো যদি স্ট্রং হতো, তাহলে তাদের এই দুঃখ দুর্দশা থাকতো না। তো আমরা তাদের এই দুঃখ দুর্দশাগুলো শুনেছি যে হ্যাঁ, তারা এই সমস্যাগুলো ফেস করেন এবং আমরা বলে এসেছি যে না, আমরা যে নতুন বাংলাদেশটা চাই, সেই বাংলাদেশে আমরা চাই না যে আপনারা এই সমস্যাগুলো ফেস করতে থাকবেন আর আমরা ভালো থাকবো, এভাবে আসলে হবে না। তো উনারাও আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। উনারা চান যে উনাদের তরুণেরাও আমাদের সাথে যোগ দেন এবং উনাদের যে বয়োজ্যেষ্ঠ অংশটা রয়েছে তারাও মনে করেন যে আসলেই আমাদের বাংলাদেশে সবাই আমাদের মিলেমিশেই থাকার কথা ছিল। এই ব্যাপারে আমাদের কারোরই কোনো দ্বিধা নেই। তো কিন্তু ওনারাও মনে করেন যে ওনারা আর রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে চান না এবং ওনাদের যে একটা আলাদা করে রাখা হয়, যে কোনো জায়গায় গেলেই একটা মেইন স্ট্রিম থেকে ওনাদের আলাদা করে রাখা হয়, এটা ওনারা চান না। ওনারা চান যে একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে মানবিক মর্যাদা, যে নাগরিক মর্যাদা আমরা সকলে পাই, সেই জিনিসটাই যেন, সেই ব্যাপারটাই যেন ওনাদের সাথেও ঘটে। তা আমরা আশাবাদী যে আমরা এই ক্ষেত্রে আশাবাদী না, আমরা একেবারে দৃঢ় কণ্ঠেই বলতে চাই যে এই বাংলাদেশে সবাই সবসময় একসাথেই ছিল, একসাথেই থাকবে এবং কোনো সম্প্রদায়, কোনো জনগোষ্ঠীকে এখানে আলাদা করে রাখা হবে না, পৃথক করে রাখা হবে না। সবাই সবার সংস্কৃতি ধারণ করবে, সবাই একসাথে মিলেমিশেই তার নিজের উৎসব পালন করবে এবং সবাই একসাথে মিলেমিশেই থাকবে। আমরা যখন ওই কলাপাড়ায় গিয়েছি, দেখা গেল সবাই আমাদের চিনে। মানে আমরা অবাক হয়ে গেছি যে এই রাখাইন সম্প্রদায়েরও সবাই আমাদের চিনে, এনসিপির নাম সবাই জানে। কারণ ওনারা মনে করেন, ওনারা আসলেই বিশ্বাস করেন যে যেভাবে ওনারা এই দেশে বসবাস করতে চেয়েছিলেন, এনসিপি তাদের জন্য সেই কাজটা করতে পারবে। এনসিপির কথার মধ্যে তারা দৃঢ়তা খুঁজে পান, সত্যতা খুঁজে পান এবং তারা মনে করেন যে এখন যদি বাংলাদেশে কেউ যদি কাজ করে রাজনৈতিক দল হিসেবে, একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি কেউ যদি আনতে পারেন, তাহলে এনসিপিই পারবে। এবং তারা রাজনৈতিকভাবেও যথেষ্ট সচেতন, দেশে কি ঘটছে এবং জুলাইয়ে কি ঘটেছিল এই সম্পর্কেও তারা যথেষ্ট সচেতন। এবং তাদের তরুণেরাও, ইভেন তারা বললেন যে তাদের তরুণেরাও আমাদের সাথে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন কলাপাড়া থেকে। তো তারা বললেন যে আমরা তো একই, আমরা সবাই আসলে একই এবং তারা এটাই চান যে নতুন রাজনীতি, এই নতুন রাজনীতিতে তাদেরও অ্যাক্টিভ অংশগ্রহণ থাকবে। তারা বললেন যে তাদের নেওয়া হয় না রাজনীতিতে, যে অ্যাক্টিভলি অংশগ্রহণ করা, এখানে তাদের প্রতিনিধিত্ব নাই, কিন্তু তারা চান যে এনসিপি যেন তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে। এটাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে অনেকক্ষণই সময় দিলেন। দর্শক যেমনটা শুনছিলেন নিভাপুর কাছ থেকে যে তারা একটা ইনক্লুসিভ সোসাইটি করতে চায়, ইনক্লুসিভ একটা দেশ করতে চায়, সাম্য ইনসাফের রাজনীতি করতে চায় এবং সেই রকম সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। আমরা এখন একেবারেই মাঝ নদীতে আছি, যেমনটা আগেই বলছিলাম যে বরিশাল থেকে আমরা এখন ভোলার উদ্দেশ্যে যাচ্ছি। ভোলায় একটি পথসভা রয়েছে, সেই পথসভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। সেই বক্তব্যের সরাসরি
অংশগুলো আমরা আপনাদের আবারও জানিয়ে দেব।